আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। হাদির মৃত্যু সংবাদ সত্য নয়, গুজবে কান দেবেন না, সবশেষ অবস্থা জানিয়ে অগ্রিম কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে কিছু আসনে সমঝোতায় যাচ্ছে বিএনপি। তারিক রহমানকে ৩০০ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি। সবশেষ জানাব, নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টেরোগেশন সেলে জেআইসিতে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ শুনানি চলাকালে গ্রেফতার ৩ জন সেনা কর্মকর্তাকে নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। এই মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। শেখ হাসিনা সকল গুমের নির্দেশনা দিতেন, আর সেনা কর্মকর্তাদের দিয়ে সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিকী। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিকী ছাড়াও ডিজিএফআই-এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও ১ জন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় ৩ জন গ্রেফতার রয়েছেন। জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও উল্লেখ করা হয় অভিযোগে। হাদির মৃত্যু সংবাদ সত্য নয়, গুজবে কান দেবেন না, সবশেষ অবস্থা জানিয়ে অগ্রিম কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ভিডিও বার্তায় ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এনএইচের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, আপনারা গুজবে কান দেবেন না, ওসমান হাদি মারা যায়নি। মারা গেলে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ডিক্লেয়ার করবে। এটা বাংলাদেশ নয় যে মারা গেলেও আইসিইউতে রেখে দেবে। তিনি বলেন, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তার হার্ট ও অন্যান্য অর্গ্যানগুলি ক্রিটিক্যাল ও ইনফেকশন বেড়েছে, তবে সে স্টিল ফাইট করছে বলে জানান এই মুখপাত্র। এদিকে বুধবার ১৭ ডিসেম্বর রাতে এক বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়। হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দোয়া চেয়ে বলা হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে
বৃহস্পতিবার 18 ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজে এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানিয়েছে ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। পোস্টে বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। পোস্টে আরও বলা হয়, খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে। যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে কিছু আসনে সমঝোতায় যাচ্ছে বিএনপি। প্রায় 1.5 ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী, কারণ সেগুলোতে যুগপথ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা করবে দলটি। আলোচনা শেষে শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা আসবে। সাম্প্রতিক সময়ে আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় বিএনপির সাথে টানাপড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে 36 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত 8টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণাও দিয়ে বসেন। এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি। বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই। আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছিলাম। ইরানের বক্তব্যেই পরিস্থিতি কিছুটা আঁচ করা যায়। তাই আস্থাভাজন শরিকদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি, যেখানে নির্বাচনী পরিবেশ, জনসমর্থন ও নিজেদের সক্ষমতা, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সারসংক্ষেপ তারিক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী। এরই মধ্যে বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, জোনায়েদ সাকি, নুরুল হক, নূর, রাশেদ খান, জমিয়তি উলামায়ে ইসলামের 4 শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এহসানুল হুদা, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিংকন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কি ঐক্য সুসংহত থাকবে? এমন প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আন্দোলন তো কেউ বিএনপির জন্য করেনি, করেছিল শেখ হাসিনাকে পতনের জন্য। এখন যদি তারা শরিক দেশকে ভালোবাসে, তবে কখনোই ঐক্য ছেড়ে যাবে না। তিনি প্রশ্ন রাখেন, যদি কোনো এলাকায় কোনো নির্দিষ্ট দলের যোগ্য প্রার্থী না থাকে, তাহলেও কি তাকে দাঁড় করিয়ে আমি ফেল করাবো নির্বাচনটা? অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট, সরকার গঠন, এগুলো কি তবে কথার কথা ছিল? পোস্ট ইলেকশনে যে পলিটিক্যাল ক্যানভাস, এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতো বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার মতে, এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও বিএনপির অনুধাবন করা উচিত, ছোট হই আমরা, কিন্তু আমাদেরকেও তাদের লাগবে। এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। তারেক রহমানকে 300 ফিটে সংবর্ধনা দেবে বিএনপি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা 11:15টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তাকে সংবর্ধনা জানাতে 300 ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাবেল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবকাশ ড শামসুল ইসলাম। এ সময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ গ্রহণযোগ্য নয়, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়, তবে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে
কিভাবে হবে এই বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ আমরা চাই না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে সময় ভারত নীরব ছিল। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু বক্তব্য এসেছে যা অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় মনে করে না। এখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি, আর হঠাৎ করে পরামর্শ আসছে, আমি এটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করি, বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এমন একটি পরিবেশ তৈরির কথা বলে আসছে যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, যে পরিবেশ গত 15 বছরে অনুপস্থিত ছিল। তিনি বলেন, ওই সময়ে ভারত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনার পরও কোনো উদ্বেগ প্রকাশ করেনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কি কি পদক্ষেপ প্রয়োজন সেই বিষয়ে বাংলাদেশ সম্পূর্ণ সচেতন। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে, এটাই আমাদের অঙ্গীকার, বলেন তিনি।